ভারতবর্ষের ইতিহাসে মোদি অনন্য নেতার অধিকারী হবেন। বিজেপি কি জানে না যে টিডিপি এবং জনতা দল ইউনাইটেড নীতিশ কুমারের অনিশ্চিত পার্টনার? অবশ্যই জানে, কিন্তু তারপরেও বিজেপি একটা কাউন্টার স্ট্র্যাটেজি তৈরি করবার চেষ্টা করছে। যেদিন আস্থা ভোটের শক্তি প্রদর্শন হবে পার্লামেন্টে, সেদিন কিন্তু তারা এই মুহূর্তে 293 আসন এনডিএ দেখা গেলেও সেটা কিন্তু 300 ক্রস করে যেতে পারে। পশ্চিমবাংলার বাঙালি জীবনে যে মানে দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে, বাঙালির এর থেকে মুক্তি নেই। হে বাঙালি, তোমাকে দুর্নীতি নিয়েই মানে জন্মেছ, দুর্নীতি নিয়েই মরতে হবে। দেখো, এটা খুব মানে আমি বলছি যে জোট রাজনীতি যেখানেই আছে, সেটা ভারতবর্ষে হতে পারে, ইতালিতে হতে পারে, গ্রিসে হতে পারে, বা জাপানে হতে পারে, জোট রাজনীতি সবসময় অনিশ্চিত। এবং ভারতবর্ষের ইতিহাসেও কিন্তু খুব সুখদায়ক নয়। একমাত্র অটল বিহারী বাজপেয়ী 5 বছর জোট রাজনীতি এনডিএ চালাতে পেরেছিলেন, আর রাজ্য স্তরে জ্যোতি বসু রেকর্ড করেছিলেন 23 বছর জোট রাজনীতি চালিয়েছেন। সেখানে অবশ্য সিপিআইএম দল প্রধান দল হিসেবে একক সংখ্যাগরিষ্ঠতা ছিল। ফলে নরেন্দ্র মোদী এবার 240টা আসন পেয়েছেন। তারও দুই নির্ভরশীল দল হলো, তার উপরে ম্যাক্সিমাম নির্ভর করতে হবে একদিকে চন্দ্রবাবু নাইডু টিডিপির, আর আরেক দিকে হলো নীতিশ কুমার। দুজনই খুব অনিশ্চিত, মানে অনিশ্চিত সঙ্গী বলা যায়। তার কারণ নীতিশ কুমার তো পাল্টুরাম বলেই পরিচিত, কারণ বারবার তিনি জোট পরিবর্তন করেছেন। আর চন্দ্রবাবু নাইডুও কিন্তু অতীতে একাধিকবার মানে তিনি শিবির পরিবর্তন করেছেন। 2019-এও তিনি কংগ্রেসের নেতৃত্বে জোট গঠনের জন্য তৎপর ছিলেন, সারা দেশ ঘুরেছেন, এবার আবার এনডিএতে এসছেন। ফলে দুটো এবং কর্মসূচিগতভাবে দুটো দলের দুই রকম অবস্থান, যেটা বিজেপির সাথে সঙ্গতিপূর্ণ নয়। একটা হলো চন্দ্রবাবু নাইডু, তিনি 4% সংখ্যালঘু মুসলমানদের সংরক্ষণ চান চাকরি বা শিক্ষা ব্যবস্থায়, যেটা বিজেপি একেবারেই চায় না। আর অন্যদিকে নীতিশ কুমার আবার জাতি গণনার পক্ষে, অর্থাৎ কাস্ট সেন্সাসের পক্ষে, যেটা বিজেপি আবার চায় না, হিন্দুত্ব ভেঙে যাবে বলে, প্যান হিন্দুত্বের ভাবনার আঘাত আসবে বলে। ফলে এইরকম একটা দুটো অনিশ্চিত সঙ্গীকে নিয়ে বিজেপি কতদিন চলবে, এই প্রশ্নটাকেই অনেকের সামনে রাখছেন। কিন্তু প্রশ্নটা হলো, এই জোটটা যদি কংগ্রেস তৈরি করতো, মানে এই টিডিপিকে নিয়ে, এই নীতিশবাবুকে নিয়ে, তাহলে সেই জোটটা কি স্টেবল হতো? না, একেবারেই নয়। মানে কংগ্রেস আজকে যেটা আঙুল দিয়ে বলছেন যে এনডিএ জোট এক বছরের মধ্যে ভেঙে যাবে, এদেরকে নিয়েই তারপরে যদি আপনাকে জোট করতে হয়, সেই জোটটাও কি স্থায়ী জোট হবে? আমাদের ভারতবর্ষের অভিজ্ঞতা বলছে না। অন্ততপক্ষে ভিপি সিং সরকার থেকে শুরু করে দেবেগৌড়া সরকার বারবার ভাঙা গড়া আমরা এই অভিজ্ঞতা হয়েছে। বিজেপি কি জানে না যে টিডিপি এবং জনতা দল ইউনাইটেড নীতিশ কুমারের অনিশ্চিত পার্টনার? অবশ্যই জানে, কিন্তু তারপরেও বিজেপি একটা কাউন্টার স্ট্র্যাটেজি তৈরি করবার চেষ্টা করছে। কি কাউন্টার স্ট্র্যাটেজি? বিজেপির এই সংখ্যা, অর্থাৎ তারা মানে 12 আসনে জিতেছে নীতিশ কুমারের দল জনতা দল ইউনাইটেড, এবং 16 আসন জিতেছে টিডিপি। এই দুই মিলে যদি আমরা দেখি 28টা আসন আছে। এইবার বিজেপি যারা ফ্লোর ম্যানেজার, তারা চাইছেন যে এই নির্বাচনে 2024-এর নির্বাচনে এমন 7 জন নির্দল জয়ী হয়েছেন, তাদেরকে কাছে পেতে চাইছেন। এমন 17টা দল আছে যারা একজন করে সাংসদ আছে। 17টা দল এবার জয়ী হয়েছে যাদের একজন করে সাংসদ, এই দলগুলোর সাথে যোগাযোগ করে তাদেরকে সঙ্গে পেতে চাইছেন। এছাড়া 7টা এমন রাজনৈতিক দল এবার জয়ী হয়েছেন যাদের 2জন করে সাংসদ আছে। এদের সাথেও বিজেপির ম্যানেজাররা কিন্তু যোগাযোগ করছেন, এবং মনে করা হচ্ছে যেদিন আস্থা ভোটের শক্তি প্রদর্শন হবে পার্লামেন্টে, সেদিন কিন্তু তারা এই মুহূর্তে 293 আসন এনডিএ দেখা গেলেও সেটা কিন্তু 300 ক্রস করে যেতে পারে। এই যে ছোট এক দল, এক সাংসদের দল বা 2 সাংসদের দল বা নির্দলদের নিয়ে যে সংখ্যাটা, এই সংখ্যাটাই কিন্তু কাউন্টার ব্যালেন্স হিসাবে কাজ করবে। নীতিশ কুমার যদি চলেও যায়, এদেরকে নিয়ে সরকার চালাতে পারবে, এই বার্তাটা দেওয়া হবে নীতিশকে। একইভাবে এই বার্তাটাই কিন্তু টিডিপি নেতা চন্দ্রবাবু নাইডুকে দেওয়া হবে, যে যদি একান্তই বার্গেনিং করে তুমি চলে যাও, তারপরেও আমি ছোট দলগুলোকে নিয়ে কিন্তু সরকার চালাবো। কিন্তু এখানে একটা বড় রাইডার আছে, সেটা হলো যে বিজেপির সামনে কিন্তু দুটো সমস্যা আছে। একটা সমস্যা হলো মহারাষ্ট্র নির্বাচন, আরেকটা হলো হরিয়ানার নির্বাচন। কয়েক মাসের মধ্যে মহারাষ্ট্র এবং হরিয়ানার নির্বাচন। মহারাষ্ট্রে কিন্তু ইতিমধ্যেই দেখা গেছে যে শিবসেনার উত্তরাধিকারী প্রশ্নে এই নির্বাচনে উদ্ধব ঠাকরের প্রতি মানুষের বেশি আস্থা। ফলে এমন হতে পারে যে সিন্ধে সরকার চালাচ্ছেন, সেই একনাথ সিন্ধে শিবসেনাকে ভেঙে যে সরকার চালাচ্ছেন বিজেপির সমর্থনে,
তিনি কিন্তু আবার শিবসেনায় চলে যেতে পারেন, মানে তার দলের অন্তত সাংসদরা অনেকেই চলে যেতে পারেন, এমন সম্ভাবনা আছে। যদি চলে যান তাহলে কিন্তু ইন্ডিয়া জোট ভারী হবে, মানে এনডিএ জোট কিন্তু ধাক্কা খাবে। আবার একইভাবে শারদ পাওয়ারের এনসিপি, তারাও কিন্তু এই নির্বাচনে ভালো ফল করেছে। এনসিপি থেকে বেরিয়ে গিয়েছিল প্রফুল্ল প্যাটেল, প্রফুল্ল প্যাটেলরা কিন্তু ভালো রেজাল্ট করেনি। প্রফুল্ল প্যাটেলদের অনেক নেতাই এখন আবার শারদ পাওয়ারের শরণাপন্ন হয়েছেন, তারা শারদ পাওয়ারের সাথে যোগাযোগ করছেন এবং যুক্ত হয়ে তাদের সাথে যেতে চাইছেন। ফলে যদি এমন হয়ে যায় যে জোটহীন হয়ে গেল অথবা বিধানসভা নির্বাচনে বিজেপি হেরে যায়, তাহলে কিন্তু নতুন করে মোদী সরকারের উপরে কিন্তু প্রভাব পড়বে। এবং সরকার কিন্তু, আমি বলছি, মহারাষ্ট্রে যদি বিজেপি হেরে যায় বা জোট সঙ্গী হারা হয়ে যদি হেরে যায়, তাহলে কিন্তু শেষ পর্যন্ত কিন্তু সংখ্যাগরিষ্ঠতার প্রমাণে কিন্তু একটা সমস্যার সম্মুখীন হবেন নরেন্দ্র মোদী সরকার। ফলে মহারাষ্ট্রের নির্বাচনের ফলাফল ভীষণ গুরুত্বপূর্ণ, তার উপরে অনেকটাই নির্ভর করবে এনডিএ সরকার। এবং আরেকটা হলো দিল্লির খুব কাছে হরিয়ানার নির্বাচন গুরুত্বপূর্ণ। তুমি জানো যে এই লোকসভা নির্বাচনে 10টা আসনের হরিয়ানায় 5 করে রেজাল্ট হয়েছে, অর্থাৎ 5টা বিজেপি পেয়েছে, 5টা ইন্ডিয়া জোট পেয়েছে। এবং মনে রাখবে যে হরিয়ানার জাটরা ইন ব্লক ভোট দিয়েছে কিন্তু বিজেপির এগেনস্টে। ফলে জাট এবং তফসিলি জাতির যে ভোট, সেই দুই কম্বিনেশনে কিন্তু মনে করা হচ্ছে যে হরিয়ানাতে কিন্তু সরকার পরিবর্তনের সম্ভাবনা আছে। যদি সরকার হরিয়ানাতে পরিবর্তন হয় তারও কিন্তু আঘাত আসবে। এবং একই সাথে অল্প সময়ের মধ্যে দিল্লির ভোট আছে। দিল্লির ভোটে যদিও বড় ইম্প্যাক্ট জাতীয় স্তরে পড়বে না, কারণ বেশ কয়েকটা নির্বাচনে আমরা দেখতে পাচ্ছি এবারও লোকসভা নির্বাচনে 7 জন এমপি, মানে দিল্লিবাসী 7 জন বিজেপি এমপি নির্বাচিত করেছেন। আবার বিধানসভার সময় অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি জয়ী হন অ্যাবসলিউট মেজরিটি নিয়ে। ফলে দিল্লির মানে ফলাফল কিন্তু জাতীয় রাজনীতির উপর খুব একটা প্রভাব পড়ার সম্ভাবনা নেই, কারণ একটা ধারা বা প্যাটার্ন তৈরি হয়ে গেছে দিল্লিতে, যে বিধানসভাতে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি জয়ী হবে না, লোকসভাতে সবটাই বিজেপি জয়ী হচ্ছে। এবং এখানে আরেকটা রাজ্য আছে, সেটা হলো ঝাড়খণ্ড, আমাদের প্রতিবেশী রাজ্য। সেখানেও কিন্তু আদিবাসী ভোট ব্যাংক যেভাবে বিজেপির বার কমেছে, সারা ভারতবর্ষে যে 47টা আদিবাসী কেন্দ্র রয়েছে তার মধ্যে কিন্তু মেজরিটি আসনে কিন্তু বিজেপি পরাজয় হয়েছে। যেমন করে পশ্চিমবাংলাতেও আদিবাসী ঝাড়গ্রামে তাদের পরাজয় হয়েছে। ফলে বিজেপি মানে আদিবাসী ভোট ব্যাংক হারানোর ফলে ঝাড়খণ্ডে কতটুকু মানে সরকার গঠনের দাবি রাখতে পারবে, সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। ফলে এই যে একের পর এক নির্বাচন, সেই নির্বাচনে যদি পরাজয় হয় তাহলে কিন্তু মানে এনডিএ জোট শরিকদের মধ্যে একটা আতঙ্ক তৈরি হবে, অস্থিরতা তৈরি হবে। এবং সেটাই কিন্তু একটা প্রধান চ্যালেঞ্জ নরেন্দ্র মোদীর কাছে, যে পরবর্তী নির্বাচনে জয়ী হওয়া। এবং একই সাথে ভিন্ন কর্মসূচি ভিত্তিক যে দলগুলো আছে, যেমন আমি বললাম যে নীতিশ বাবু, তিনি চাইছেন জাতদের কাস্ট সেন্সাস। আবার টিডিপির নেতা চন্দ্রবাবু নাইডু চাইছেন 4% মুসলিম সংরক্ষণ। এই যে পরস্পর বিপরীত যে দাবি দাওয়াগুলো আছে, কর্মসূচিগুলো আছে, সেগুলোকে সঙ্গে নিয়ে নরেন্দ্র মোদীর কাছে একটা বড় চ্যালেঞ্জ। জীবনের শেষ লগ্নে এসে তিনি কখনোই জোট সরকার নেতৃত্ব দেননি। যতদিন তিনি গুজরাটে ছিলেন একক সংখ্যাগরিষ্ঠতা নিয়েছিলেন। এবারও 2014 থেকে 24 পর্যন্ত তিনি একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দল মানে সরকার চালিয়েছেন। এটা কিন্তু নরেন্দ্র মোদীর কাছে চ্যালেঞ্জ। এবং এই চ্যালেঞ্জের 2-3টি ইম্প্যাক্ট আমি বলতে পারি। সেটা হলো, প্রথম ইম্প্যাক্ট হলো যে নিজের মতন করে একতরফা আর প্রশাসন চালাতে পারবেন না, মানে প্রশাসনের যে কেন্দ্রীয়করণ হয়েছিল সেটা বন্ধ হবে। ফলে এবার সকলের মতামতের ভিত্তিতে চালাতে হবে। 2, কেন্দ্র রাজ্যের সম্পর্কে কেন্দ্রের একতরফা সিদ্ধান্তগুলো কিন্তু আর নেওয়ার সুযোগ থাকবে না, রাজ্যকে সঙ্গে নিয়েই চলতে হবে। এবং 3 হলো যে সেন্ট্রাল এজেন্সিগুলো সিবিআই, ইডি, পশ্চিমবাংলায় তুমি তৎপর দেখেছো, আমি নিশ্চিত যে সিবিআই, ইডির তদন্ত কিন্তু গতি হারাবে। এবং 4 হলো যে গুরুত্বপূর্ণ যে ঘোষণাগুলি উনি বা ইলেকশনের ক্যাম্পেইনের সময় করেছিলেন, যেমন অভিন্ন দেওয়ানি আইন, এইরকম কঠোর মানে যে সিদ্ধান্তগুলো, যেগুলো মূলত তাদের এজেন্ডা, পার্টি এজেন্ডা ছিল, অভিন্ন দেওয়ানি আইন, সেগুলো কার্যকর করার সুযোগ কিন্তু নরেন্দ্র মোদী সরকারের নেই। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন, মোদী যদি এই পর্যায়ে 5 বছর সরকার চালিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু বলবো যে ভারতবর্ষের ইতিহাসে মোদী অনন্য নেতার অধিকারী হবেন, যিনি মানে একই সাথে রাজ্যে সাফল্যের সাথে সরকার চালিয়েছেন, এককভাবে কেন্দ্রের সরকার চালিয়েছেন 10 বার, আবার সাফল্যের সাথে যদি মানে আগামী 5 বছর জোট সরকার চালিয়ে দিতে পারেন, তাহলে ভারতবর্ষের নেতাদের মধ্যে অন্যতম সেরা নেতা হিসেবেই তিনি কিন্তু প্রতিষ্ঠা পাবেন। স্যার, যে প্রশ্নটা আপনাকে করবো, আপনি এক্ষুনি বললেন যে এই যে জোট সরকার গঠন, তার সাথে সম্পর্কযুক্ত রয়েছে ইডি সিবিআই যে তদন্তগুলো।
সেগুলো। আর সেখানে আপনি বললেন যে ইডি সিবিআই এর যে তদন্ত সেটা তার নির্দিষ্ট যে গতি সেটা হারাতে পারে। এর সঙ্গে একটা কথা বলবো যে এই যে রাজ্যে বিভিন্ন দুর্নীতি, আমাদের রাজ্যে এই বিভিন্ন দুর্নীতির তদন্তগুলো কি আস্তে আস্তে সারদা নারদার মতো চাপা পড়ে যায়? দেখো, এই নির্বাচনের জয়ের পরেই যে বক্তব্য রাজ্যের শাসক দলের তরফ থেকে গেছে, ফলে আমরা জিতেছি, ফলে মানুষ মানে মানে শাসক দলের একেবারে সর্বোচ্চ নেতারা বলেছেন জয়ের পরে যে আমাদের বিরুদ্ধে কুৎসা করা হয়েছে, আমাদের বিরুদ্ধে অপপ্রচার করা হয়েছে, মিডিয়াগুলোর বানানো গল্প। ফলে শাসক দল তো দুর্নীতি হয়েছে মানতেই চায় না। ফলে এইটা মনে রাখবে, জো জিতা ও সিকান্দার। পশ্চিমবাংলার ক্ষেত্রে ভাই আমার আমার কাছে পুলিশ প্রশাসন পেশি শক্তি আছে, আমি যা বলবো দ্যাটস ফাইনাল। সোহম যেটা আজকে করলো, বা সোহম একটা নেতা, অভিনেতা, এক মানে মানুষের গ্রহণযোগ্যতা তার মধ্যে থাকবে 100%। সে একটা সফট হবে, সে পথ দেখাবে, সে আইন নিজের হাতে নিয়ে বলে আমি মেরে দিয়েছি। মানে মানে এইরকম দাদাগিরি পশ্চিমবাংলার সর্বত্র চলছে। এখানেও কিন্তু দুর্নীতির প্রশ্নে দাদাগিরি আমি দেখতে পাচ্ছি। মানে পরিষ্কার বলা হচ্ছে শাসক দলের তরফ থেকে আমরা জিতে গেছি, এগুলো সব কুৎসা ছিল, এগুলো সব নাটক ছিল, এগুলো ছিল মিডিয়ার বানানো গল্প। ফলে তারা প্রুভ করলো। ফলে পশ্চিমবাংলার বাঙালি জীবনে যে মানে দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে, বাঙালির এর থেকে মুক্তি নেই। হে বাঙালি, তোমাকে দুর্নীতি নিয়েই মানে জন্মেছ, দুর্নীতি নিয়েই মরতে হবে। এবং একই সাথে আমি বলছি, যারা এই যে বৃদ্ধ বাবা মা বাড়ি বাড়ি আছেন, চাতক পাখির মতন একটা সকালে ফোন করেন আর বিকেলে ফোন করেন, যে ছেলের সাথে যোগাযোগ রাখেন বা মেয়ের সাথে যোগাযোগ রাখেন, চাকরি নেই জন্য সব পাড়ি দিয়েছে, কেউ জার্মানিতে, কেউ আমেরিকাতে, কেউ ব্রিটেনে, আর কেউ বা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে। এটা আপনার ভবিতব্য। আপনি চিরজীবন এই বাংলায় আপনার ছেলেকে ফিরে আনতে পারবেন না। ফলে আপনাকে ওই ফোন করেই থাকতে হবে, এবং এই বৃদ্ধ বয়সের যে দুঃখ কষ্ট এবং হাহাকার, এই হাহাকার নিয়েই মানে আপনাকে পশ্চিমবাংলায় কাটাতে হবে। এবং একই সাথে আমি বলতে চাই যে শিক্ষার যে দলীয়করণ বাম আমলে শুরু হয়েছিল, সে যেটা পাঠ্যায়ন বা এখন বার্তায়ন চলছে, সেখানে শিক্ষক নেই, মানে স্কুল সার্ভিস কমিশনের নিয়মিত পরীক্ষা নেই, পাবলিক সার্ভিস কমিশনের নিয়মিত পরীক্ষা নেই, স্কুলগুলোতে মানে শাসক দলের দাদাগিরি। এর মধ্যেও আমি দেখলাম একটা মানে রেজাল্টের পরেও দেখলাম এক কলেজের মানে শিক্ষককে পিটিয়ে দিয়েছে টেন্ডারকে কেন্দ্র করে। ফলে এটা ধারাবাহিকভাবে এই শিক্ষা অঙ্গনের যে অরাজকতা এবং পলিটিসাইজেশন, এটা চলতে থাকবে। এবং এর থেকে কিন্তু মুক্তি নেই। আমি তোমাকে পরিষ্কার করে বলতে চাই যে এর থেকে সামান্যতম কোনো মুক্তি নেই। এবং এর জন্য কিন্তু দায়ী আমি শাসকদের যতটা না দেব, তার থেকে অনেক বেশি দেব রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি দলকে। কারণ এই বিজেপি দল মানুষকে নিয়ে গণ আন্দোলন করতে পারেনি, মানুষের দুঃখ কষ্টগুলোকে নিয়ে গণ আন্দোলন করতে পারেনি। তারা কেবলমাত্র কর্মসূচি পালন করে, বিকেল 4টের সময় পার্টি মিটিং আছে, মানে সন্ধ্যাবেলায় আমাদের প্রেস কনফারেন্স আছে, এই করি কাটিয়েছে। মানুষের ইস্যুগুলোকে নিয়ে যে গণ আন্দোলন করা, যেমন আমি তোমাকে উদাহরণ দিই, তৃণমূল ক্ষমতায় আসার পর 5 লক্ষ বিভিন্ন দপ্তরের যে কর্মী তারা অবসর নিয়েছেন, 5 লক্ষ পদ শূন্য হয়ে আছে। শুধু কলকাতা কর্পোরেশনে 40,000 পদ শূন্য হয়ে আছে, অস্থায়ী দিয়ে ভরছে, মানে ভরানোর চেষ্টা করছে। প্রশ্ন হচ্ছে 5,000-7,000 টাকার বিনিময়ে, অথচ শিক্ষিত তোমার আমার বাড়ির ছেলে মেয়েদের সরকারি চাকরি থেকে বঞ্চিত হচ্ছে। নিয়মিত স্কুল সার্ভিস কমিশন নেই, পাবলিক সার্ভিস কমিশন নেই, স্টাফ সিলেকশনের কোনো পরীক্ষা নেই, প্রতিষ্ঠানটাই অকেজো এখন। তো সব মিলে আমি তোমায় বলছি যে মানুষের এই যে কর্মহীনতা, এটা এই নিয়ে রাজ্যের বিরুদ্ধে কোনো গণ আন্দোলন তুমি দেখেছো? যে শুভেন্দু অধিকারী বা সুকান্ত মজুমদাররা নিজের কে বাজি রেখে দিনের পর দিন অনশন করছেন বা সরকারকে এমন চাপ তৈরি করছেন, সরকার বাধ্য হচ্ছেন। ধরো কৃষকরা এই মুহূর্তে যে সার কিনছে, সেই সার 1600 টাকা বস্তায় কেনার কথা, 1600 থেকে 1800 টাকা, তারা ব্ল্যাকে কিনছে 2400 টাকায়। কৃষকরা কৃষির সহায়ক মূল্য পাচ্ছে না। তুমি কোনো আন্দোলন দেখেছো? তুমি দেখেছো মানে রাজ্য সরকারের বিরুদ্ধে কোনো লাগাতার আন্দোলন কৃষক সবার তরফ থেকে, সিপিএমের বা মানে একেবারে যতদিন পর্যন্ত দাবি পূরণ না হয়? ধরো ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বেশি বিদ্যুতের দাম আমাদের গুনতে হয়, বিদ্যুতের দাম কমানো নিয়ে কোনো আন্দোলন তুমি দেখেছো? কেন সিএসসি একা কলকাতা কর্পোরেশন এলাকায় বিদ্যুৎ সরবরাহ করবে? কেন অন্য সংস্থা আসবে না? আইন কেন পরিবর্তন হবে না? তুমি একবারও ভেবেছো যে স্টেট ইলেকশন কমিশনের আইনটা কেন পরিবর্তন করে ইলেকশন কমিশনকে শক্তিশালী করা হবে না? তা নিয়ে কোনো গণ আন্দোলন তুমি কি দেখেছো? যে কেন মানে এমএসসিগুলো, অর্থাৎ ক্ষুদ্র যে শিল্পগুলো, তাদের যে সমস্যাগুলো, সেগুলো নিয়ে তুমি কোনো গণ আন্দোলন দেখেছো? তুমি দেখেছো যে কৃষক যে ধানের সহায়ক মূল্য পাচ্ছে না, মানে কৃষকের থেকে দালালরা ধান কিনে নিচ্ছে
কৃষকের কার্ড দিয়ে দালালরা সরকারের কাছে ধান বিক্রি করে মাছে প্রচুর টাকা কামিয়ে নিচ্ছে, অত কৃষকের সহায়ক মূল্য না পাওয়ার জন্য ধানের দাম পাচ্ছে না। ফলে এই নিয়ে কোনো গণ আন্দোলন তুমি দেখেছো? আমার প্রশ্নটা হচ্ছে যে শিক্ষা থেকে শুরু করে কৃষি ব্যবস্থা, দৈনন্দিন জীবন, পুরসভার রাস্তাগুলো যাতা অবস্থা, পুরসভার হাতে টাকা নেই, তো এই নিয়ে কোনো স্থানীয় স্তরে কোনো আন্দোলন দেখেছো? এই যে মানুষের বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়ার কথা, বহু জায়গাতে মানুষের বাড়ি বাড়ি জল পৌঁছে দেয়নি, বেসিক নিডগুলো আমি বলছি, তা নিয়ে তুমি কোনো গণ আন্দোলন দেখতে এসছো? কেবলমাত্র কর্মসূচি পালন করে একটা ক্ষোভ দেখালাম, বিক্ষোভ দেখালাম না। আপনার তালিকায় যে কয়টা থাকবে আমরণ, সেগুলো নিয়ে লড়াই করতে হবে। বন্ধের রাজনীতিতে ফিরে আসতে হবে, মিটিং মিছিলের রাজনীতিতে ফিরে আসতে হবে। কেন তুমি আমায় বলতে পারো? কলেজ বিশ্ববিদ্যালয়গুলো, তো যে কলেজ বিশ্ববিদ্যালয়গুলোর মাধ্যমে নির্বাচনের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় হয়েছেন, পার্থ চট্টোপাধ্যায় হয়েছেন, সুজন চক্রবর্তী হয়েছেন এই কলেজ বিশ্ববিদ্যালয়ের রাজনীতির মাধ্যমে। কেন আজকে বছরকে বছর কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র নির্বাচন হচ্ছে না? তুমি আমায় বলতে পারো? কেন এই অল্প বয়সী ছাত্ররা কেন কলেজ বিশ্ববিদ্যালয় থেকে উঠে আসবে না? কেন মানে মানে নেতার ছেলে নেতা ভোটে দাঁড়াবে, অথচ আমার গরিব ঘরের ছেলেমেয়েরা কলেজ বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে যেভাবে রাজনীতিতে স্বাভাবিকভাবে উঠে এসেছিল, মমতা বন্দ্যোপাধ্যায়, সুজন চক্রবর্তী, সূর্যকান্ত মিশ্ররা, কেন আজকে সেই সুযোগ আজকের প্রজন্ম পাবে না? তুমি আমায় বলতে পারো? কেবলমাত্র আমরা লক্ষ্য করছি যে নেতার ছেলেমেয়েরাই ভোটে দাঁড়াচ্ছে অধিকাংশ ক্ষেত্রে, অর্থাৎ পলিটিক্যাল পরিবার। একটা গ্রামগঞ্জে একটা কথা এখন চালু হয়ে গেছে, রাজনৈতিক পরিবার। ওরা রাজনৈতিক পরিবার। আরে বাবার পিতৃ পরিচয় দিয়ে পরবর্তী প্রজন্ম রাজনীতির মধ্যে ঢুকে যাচ্ছে, অথচ যার পিতৃ পরিচয় নেই, ব্যাকগ্রাউন্ড নেই, সেই ছেলেটা লড়াকু ছেলে, গরিব ছেলে, সে কলেজ বিশ্ববিদ্যালয়ের রাজনীতির সাথে যুক্ত হয়ে নিজেকে তৈরি করবে এবং রাজ্য এবং দেশের রাজনীতির সাথে যুক্ত হবে, সেই সুযোগটা মমতা বন্দ্যোপাধ্যায় বঞ্চিত করে রেখেছে দিনের পর দিন। তা নিয়ে কয়টা গণ আন্দোলন হয়েছে, কয়টা মানে বিরোধী দল মিটিং মিছিল করেছে। ফলে যে বিরোধী দলের ভূমিকা তোমায় আমি দেখছি, সেটা ভয়ঙ্কর, সেটা মানে সর্বত্র ভয়ঙ্কর। এবং ইলেকশন ম্যানেজমেন্ট নিয়ে আমি শুধু একটা কথা বলতে চাই, বলে আমি শেষ করতে চাই তোমার এই আলোচনাটা। সেটা হলো যে এই যে 2024-এর নির্বাচন, বিরোধী রাজনৈতিক দল কতটুকু বুঝতে পেরেছে যে তার কর্মীদের ম্যানেজ হয়ে গেছে? বিরোধী রাজনৈতিক কতটুকু বুঝতে পেরেছে যে সেন্ট্রাল ফোর্স এবং রাজ্যের পুলিশের মধ্যে আঁতাত তৈরি হয়েছে, যেটা হিরণ চট্টোপাধ্যায় বলেছেন, তা নিয়ে অনুসন্ধান করেছেন? কিভাবে মানে টাকা বেলানো হয়েছে, আর আপনার বিজেপি, আপনার নেতারা টাকা কুড়িয়েছে, যে অভিযোগটা বারবার আসছে, যে টাকা কেন্দ্রের থেকে যেগুলো এসেছে সেগুলো ঠিক মতন আপনারা সেগুলো প্রচারে ব্যবহার করেননি, এক শ্রেণীর নেতা সেগুলো আত্মসাৎ করেছে। আবার শাসক দলের তরফ থেকে যে অফারগুলো এসছে সেগুলো আপনারা গ্রহণ করেছেন। বহু জায়গায় বুথে আপনারা নীরব দর্শক হয়েছিলেন, শাসক দল নিজের মতন করে মাইক্রো লেভেল ম্যানেজ করে বেরিয়ে গেছে। কত জায়গায় আপনারা এজেন্ট বসাতে পেরেছিলেন। মাইক্রো লেভেলে যখন আইপ্যাকের মাধ্যমে যে স্ট্র্যাটেজিগুলো তৈরি হয়েছিল তৃণমূল কংগ্রেস, তার কাউন্টার স্ট্র্যাটেজি আপনারা তৈরি করতে পেরেছেন। মানুষকে বুথমুখী না করলে পশ্চিমবাংলায় ভোট হয় না। কতটুকু আপনারা বাড়ির থেকে মানুষকে টেনে এনে বুথে আনতে পেরেছিলেন? কয়জন কর্মী আপনারা লড়াই করেছিল? কয়জন? আপনারা ব্যস্ত ছিলেন প্রধানমন্ত্রী সভা নিয়ে, আপনারা ব্যস্ত ছিলেন মিডিয়া নিয়ে, গ্রাসরুট লেভেলে প্রতিষ্ঠান মানে অর্গানাইজেশন তৈরি করার নিয়ে তো আপনাদের কোনো ভাবনা ছিল না। ফলে সব মিলে যে রাজনৈতিক পরিস্থিতি এই মুহূর্তে আছে, মেরুকরণের রাজনীতির জন্য বাম কংগ্রেসের কোনো অস্তিত্ব এই মুহূর্তে নেই। ফলে সব মিলে এই মেরুকরণের রাজনীতি আর দুর্বল সংগঠন, এবং একই সাথে তোমাকে বলতে চাই যে পোস্ট ইলেকশন ভায়োলেন্স এই মুহূর্তে হচ্ছে কলকাতার বুকে। তুমি ভাবতে পারো, কলকাতার বুকে আবাসনগুলোতে হামলা চালাচ্ছে তৃণমূল কংগ্রেসের লোকজন, ছবি বেরোচ্ছে। শাসক দলের তরফ থেকে কোনো লজ্জা নেই, কোনো ক্ষমা চাওয়া নেই। জেলায় জেলায় দেখা যাচ্ছে যে বিরোধী দলের কর্মীরা আক্রান্ত হচ্ছে, সিপিএমের কর্মীরাও একই জায়গায় আক্রান্ত হয়েছে, বিজেপির কর্মীরাও বহু জায়গায় আক্রান্ত হয়েছে। এই আক্রমণটা কিন্তু খুব পরিকল্পিত আক্রমণ। এই আক্রমণটা আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই আক্রমণটা হলো 2026-এর প্রস্তুতি। অর্থাৎ এই মুহূর্তে বিরোধী দলের মানে পোস্ট ইলেকশন ভায়োলেন্স যেটা হচ্ছে, নির্বাচনোত্তর যে হিংসা হচ্ছে, সেটা হলো 2026-এর বিধানসভা নির্বাচনের প্রাথমিক প্রস্তুতি। অর্থাৎ প্রথমেই বিরোধী শূন্য করে দাও, বিরোধী শূন্য করে দিলে বাদবাকি 1.5-2 বছর যে কাটিয়ে দিব, বাস হয়ে গেল, খেলা ওখানেই শেষ করে দিলাম। অর্থাৎ যাতে বিরোধীদের মিনিমাম কর্মীদের আস্থা না থাকে, মিনিমাম যাতে তাদের কনফিডেন্স না থাকে। তুমি বলো, বিজেপির কর্মীদের কথা তুমি একবার ভাবো যে 2019-এর লোকসভা নির্বাচনের পরে ব্যাপক মার খেয়েছে, 2021-এর বিধানসভা নির্বাচনের পরে তাদের হাজার হাজার বিজেপি কর্মী বাড়িঘর ছাড়া হয়েছে, 54 জন কর্মী মার খেয়েছে, মানে মৃত্যু ঘটেছে 7 দিনের মধ্যে। কলকাতা হাইকোর্ট বাধ্য হয়েছিল সিবিআই তদন্ত দিতে,
সিবিআই তদন্ত করে কিন্তু কোনো তৃণমূলের চাইদের ধরতে পারেনি, তৃণমূলের মাথাদেরকে ধরা হয়নি। কোন সেটিং হয়েছিল সিবিআই এর সাথে? এই প্রশ্নগুলো তো আপনারা কোনদিন করেননি বিজেপি নেতারা। আর 2024-এর নির্বাচনের পরে এত স্বার্থপর আপনার নেতারা, একমাত্র সুকান্ত মজুমদার আর দু একজন নেতা বাদ দিয়ে অধিকাংশ নেতা বাইট দিচ্ছে, অথচ তারা কর্মীদের পাশে দাঁড়াচ্ছে না। এই দিলীপ ঘোষ মাছ ধরছে, আজকে দিলীপ ঘোষ মানে ছিপ নিয়ে মাছ ধরছে, অথচ কর্মীর বাড়িতে যাচ্ছে না। দুর্গাপুর, বর্ধমান দুর্গাপুরের একের পর এক, মানে গলসি থেকে শুরু করে একের পর এক কনস্টিটুয়েন্সিতে কর্মীদেরকে ধমকে চমকে ভয় দেখানো হচ্ছে প্রতিনিয়ত। দিলীপ ঘোষ হেরে গেলেন আর কলকাতায় এসে বাইট দিলেন, এত স্বার্থপর। কোন কর্মী 2024-এর জন্য আপনার হয়ে দাঁড়াবে? যে কর্মী 2019-এ মার খেয়েছে আপনারা রক্ষা করতে পারেননি, 21-এ মার খেয়েছে কেন্দ্রের সরকার থাকা সত্ত্বেও রক্ষা করতে পারেননি, বরঞ্চ উল্টোটা হয়েছে যে আপনারা মানে যারা বিধানসভায় দাঁড়িয়েছিলেন সব ফোন বন্ধ করে রেখেছিলেন 2021-এর ফলাফলের পরে, যখন হিংসা ছড়িয়ে পড়েছিল রাজ্য জুড়ে। কর্মীরা মার খেয়েছে, আপনারা ফোন ধরেননি। অধিকাংশ নেতা আপনারা যাননি কর্মীদের বাড়িতে, পরে সেন্ট্রাল থেকে টাকা এসেছে, কিছু কিছু ডিস্ট্রিবিউট করেছেন, কিন্তু সেই সময় কর্মীদের পাশে দাঁড়াননি আপনারা কেউ। যেমন করে 2024-এ আপনারা দাঁড়াচ্ছেন না, মাছ ধরছেন, কিন্তু আপনার বর্ধমান দুর্গাপুরের কর্মী আক্রান্ত হচ্ছে, আপনি চুপ করে থাকছেন। ফলে আপনারা স্বার্থপর। মানুষ বুঝে গেছে যে এই স্বার্থপর রাজনীতি দলের এই যে নেতৃত্ব এখন এই মুহূর্তে চলছে, তাদের দ্বারা পরিবর্তন করা সম্ভব নয়। ফলে বিজেপির কর্মী সমর্থকরা আর কতবার মার খাবে? কেন তারা 2026-এ দলের জন্য লড়াই করবে, যেখানে দলের একটা অংশ বিক্রি হয়ে যায়, দলের একটা অংশ টাকার বিনিময়ে বসে যায়, দলের একটা অংশ আপদে বিপদের সময় কর্মীদের সামনে দাঁড়ায় না? সেই নেতাদের পাশে কেন দাঁড়াবে কর্মীরা? নিজের জীবনের বিনিময়ে, নিজের পরিবারের বিনিময়ে, নিজের পরিবার মানে সম্পত্তির বিনিময়ে যেভাবে আক্রান্ত বিজেপির কর্মী নেতারা হন, তারপরে কয়টা বিজেপি কর্মী নেতারা দাঁড়ান? 2021 সালে বোলপুরের প্রার্থী হয়েছিল অরিন্দম গাঙ্গুলি, দিল্লির নেতা, দিল্লির লবি করেন। এবারও দিল্লির লবি করে মানে একেবারেই কোনো বেস নেই, তাকে মানে লড়াইয়ের কোনো আঙ্গিনায় ছিলেন না, অথচ তাকে যাদবপুরে প্রার্থী করা হয়েছে, ওই দিল্লির থেকে লবি করে প্রার্থী হয়েছেন। প্রশ্নটা হচ্ছে, অরিন্দম গাঙ্গুলি 2021-এর বোলপুরের ফলাফল যখন শেষ মুহূর্তে চলছে, হেরে গেছেন, পিছিয়ে গেছেন, তখন নিজের সিকিউরিটি নিয়ে পালিয়ে চলে এসেছিলেন। আর বোলপুরের কর্মীরা কিন্তু আক্রান্ত হয়েছিল সেই রাত্রে, একের পর এক কর্মী আক্রান্ত হয়েছে, আপনি কলকাতায় এসে দিল্লি চলে গেছেন। এরকম স্বার্থপর রাজনীতিবিদদের নিয়ে বিজেপি চলে। ফলে একটা অংশ নিশ্চয়ই দলের জন্য লড়াই করছেন, কিন্তু একটা বড় অংশ স্বার্থের জন্য লড়াই করছেন এবং তলে তলে তৃণমূলের সাথে আঘাত করেছেন। ফলে এই টিম নিয়ে এবং মুসলমানদেরকে বাদ দিয়ে সংগঠন ছাড়া 2026 সালে কিন্তু বিগ জিরো ছাড়া বিজেপির জন্য আর খুব বেশি প্রত্যাশা নেই বিজেপির কাছে।